গ্রামার মক টেস্টের এটা ৮ নাম্বার ক্লাস। ইংলিশে এসএলএসটি 2025-এর প্রস্তুতির এই সিরিজে আমরা কভার করছি গ্রামার মক টেস্ট বা গ্রামারের উপরে প্র্যাকটিস সেট, যেখানে এর আগে অলরেডি আমরা 7টা গ্রামার মক টেস্টের ক্লাস করেছি। যারা যারা সেই ক্লাসের ভিডিওগুলো দেখোনি অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নেবে, তাহলে তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে আশা করি অনেকটা হেল্প হবে। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা যারা এই চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দেবে। এছাড়াও ধারাবাহিকতা বজায় রেখে ডেইলি মক টেস্টের জন্য বা ডেইলি এমসিকিউ বেসড সেট প্র্যাকটিস করতে হলে তোমরা সরাসরি আমার অনলাইন মক টেস্ট ব্যাচে জয়েন করতে পারো। অনলাইন মক টেস্ট ব্যাচের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এছাড়াও সাবজেক্ট রিলেটেড যে কোনো ধরনের নোটস এবং গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউ বেসড প্র্যাকটিস সেটের জন্য তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। অল আর চার্জেবল। এছাড়া সাবজেক্ট রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে বা এসএলএসটি সংক্রান্ত যে কোনো ধরনের জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে এবং এই সমস্ত ক্লাসগুলির পিডিএফ পেতে হলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিংক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংকও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তো চলো আজকের গ্রামার মক টেস্টের প্রথম কোয়েশ্চেন আলোচনাতে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 1 দেখো। প্রথম কোয়েশ্চেনে রয়েছে চুজ দ্য কারেক্ট ইউসেজ। ইট ওয়াজ আ 3 hours মুভি। ইট ওয়াজ আ 3 hour মুভি। It was a movie of 3 hours. It was a 3 hours movie. কোনটা রাইট অ্যান্সার? দেখো এক্ষেত্রে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ অ্যাপ্লাই হয়েছে। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ কি জিনিস? কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হচ্ছে সেই সমস্ত অ্যাডজেক্টিভ যেগুলো দুটো বা দুয়ের বেশি শব্দ নিয়ে গঠিত হয় এবং নাউনকে মডিফাই করে, অবশ্যই অ্যাডজেক্টিভের যেটা কাজ, এবং এরা হাইফেন দ্বারা মূলত কানেক্ট থাকে। তবে যখন নাউনের প্রথমে বসবে বা নাউনের আগে বসবে তখনই শুধুমাত্র এরা হাইফেন দ্বারা কানেক্টেড থাকবে। যেমন দেখো আ ওয়েল নোন অথার। অথার এখানে নাউন, নাউনের আগে বসেছে ওয়েল প্লাস নোন, এই দুটো ওয়ার্ড একত্রিত হয়ে ওয়েল নোন এই অ্যাডজেক্টিভটা গঠন করেছে, তাই এটা ওয়েল নোনটা হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এবং যেহেতু নাউনের আগে বসেছে হাইফেন দিয়ে বসেছে, ওয়েল হাইফেন নোন, ওয়েল নোন অথার, অথারকে মডিফাই করছে। তো এই কম্পাউন্ড অ্যাডজেক্টিভের স্ট্রাকচারগুলো যখন নাউনের প্রথমে বসবে তখন হাইফেন দিয়ে বসবে। অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলিয়েও হয়, দেখো ফুল অ্যাডজেক্টিভ লেন্থ নাউন, নাউন প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে হয়, মানে এরা যখন নাউনের প্রথমে বসছে। দেখো স্নো প্লাস হোয়াইট, স্নো নাউন, হোয়াইটটা অ্যাডজেক্টিভ, এটাও হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। নাউনের সাথে পার্টিসিপল দিয়ে হয়, যেমন সান ড্রাইড। অ্যাডজেক্টিভ আর পাস্ট পার্টিসিপল দিয়ে হয়, যেমন হাই পিচড। অ্যাডভার্বের সাথে পাস্ট পার্টিসিপল দিয়ে হয় ওয়েল নোন। আর নাম্বার প্লাস নাউনও হয়, যেমন 3 ডে। নাউন প্লাস নাউনও হয় পার্ট টাইম। দেখো প্রত্যেকটাই কিন্তু নাউনের আগে বসেছে, তাই হাইফেন আকারে বসেছে। এছাড়াও অ্যাডজেক্টিভ প্লাস প্রেজেন্ট পার্টিসিপলও হয়, যেমন গুড লুকিং, গুডটা অ্যাডজেক্টিভ, লুকিংটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রতি ক্ষেত্রেই আমরা দেখলাম নাউনের আগে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বসেছে এবং হাইফেন বসেছে। তো এই হাইফেনের যে রুল সেটা হচ্ছে যখন নাউনের প্রথমে বসছে অবশ্যই হাইফেন নিচ্ছে, কিন্তু যখন নাউনের পরে বসবে তখন কিন্তু কখনো এগুলো হাইফেন নেবে না। দেখো দ্য বয় ইজ 5 years old, তাহলে দ্য বয় নাউন, এখানে তার পরে বসেছে কথাটা 5 years old কথাটা, তখন কিন্তু কোনো হাইফেন নিচ্ছে না, কিন্তু এখানে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। এছাড়াও হাইফেন কোথায় হয় না? যখন অ্যাডভার্ব থাকে, যেই অ্যাডভার্বগুলো ly দিয়ে কমপ্লিট হয়, সেই অ্যাডভার্ব সমেত যখন নাউনের আগে থাকবে তখনও কিন্তু হাইফেন থাকবে না দুটো ওয়ার্ডের মাঝে। যেমন দেখো হাইলি স্কিল্ড, হাইলি এটা ly দিয়ে শেষ হয়, তাই এই দুই শব্দের মাঝে হাইলি আর স্কিল্ডের মাঝে কোনো হাইফেন নেই, যদিও এটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ এবং নাউনের পরে বসেছে তবুও। তাহলে অ্যাডভার্বের ক্ষেত্রে কিন্তু কোনো হাইফেন থাকে না। আর যখন নাম্বার প্লাস তার ওই মেজারমেন্টের যে ইউনিট সেটা যখন বসবে তখন হাইফেন হবে, যেমন এই যে 10 ফুট, 3 hour, দেখো দুটোই হাইফেন সমেত হয়েছে। তাহলে নাম্বার থাকলেও কিন্তু হাইফেন হবে, কিন্তু হাইফেন থাকলেও এই নাম্বার বেসড কম্পাউন্ডগুলো সবসময় সিঙ্গুলার ফর্মে ইউজ হবে। দেখো ইট ইজ আ 3 hours ড্রাইভ, কথাটা কিন্তু ইনকারেক্ট, কারেক্ট হয়ে যাবে 3 hour ড্রাইভ। তাহলে যখন এই নাম্বার বেসড কম্পাউন্ড অ্যাডজেক্টিভগুলো থাকবে তখন কিন্তু সেগুলো সিঙ্গুলার ফর্মেশন, মানে সেগুলোকে আমরা সিঙ্গুলার হিসেবে ইউজ করব নাম্বার বেসড কম্পাউন্ডগুলো। তাহলে এক্ষেত্রে আমাদের প্রশ্নে ছিল ইট ওয়াজ আ 3 hours মুভি, এখানে এস আছে, হবে না। ইট ওয়াজ আ 3 hour মুভি, ইট ওয়াজ আ মুভি অফ 3 hours, ইট ওয়াজ
a 3 hours মুভি। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কারণ কখনো আওয়ার্স এস হবে না কম্পাউন্ড অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, এবং কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যদি নাউনের আগে থাকে অবশ্যই হাইফেন হবে। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ সেন্টেন্স ইউজেস আ প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ? নিচের কোন সেন্টেন্সগুলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ ইউজ করেছে? দ্য রেড কার ইজ ফাস্ট, she is intelligent, that is a tall building, the loud music played all night। কোন সেন্টেন্সে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে? দেখো, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যেই অ্যাডজেক্টিভগুলো সাধারণত একটা লিঙ্কিং ভার্বের পরে বসে এবং একটা সাবজেক্টকে ডেসক্রাইব করবে। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ সবসময় কিন্তু লিঙ্কিং ভার্বের পরে বসবে। লিঙ্কিং ভার্বগুলো কি কি? যেমন বি ভার্ব, অ্যামিজার, ওয়াজ ওয়্যার, সিম, বিকাম, অ্যাপিয়ার, ফিল, লুক, সাউন্ড, টেস্ট, স্মেল, রিমেইন, এই সমস্ত ভার্বগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো দেখো, উদাহরণ হিসেবে বলতে পারি দ্য স্কাই ইজ ব্লু। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, কারণ লিঙ্কিং ভার্ব ইজ এর পরে এটা বসেছে। কারণ এগুলো ডাইরেক্টলি নাউনটাকে মডিফাই করছে না, বরং এটা প্রেডিকেটের একটা পার্ট হয়েছে এবং প্রেডিকেটের পার্ট হয়ে এটা অ্যাডজেক্টিভ হিসেবে সাবজেক্টটাকে ডিসক্রাইব করছে, তাই এটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এবং এই প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভগুলো মূলত সবসময় লিঙ্কিং ভার্বের সাথেই ইউজ হবে। এছাড়া প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ যখন ইউজ করব সেখানে কোনো হাইফেন দেওয়া থাকবে না। এই যে ওয়েল নোন, এই জায়গাটাতে হাইফেন থাকবে না যখন আমরা এটাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করব। আর এমনিতেও কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হিসেবে নাউনের পরে কখনো হাইফেন বসে না। এছাড়াও প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কখনোই অ্যাডভার্ব ফর্মে বসবে না। যেমন আমরা বলতে পারি না যে সি ফিলস ব্যাডলি, আমাদেরকে বলতে হবে সি ফিলস ব্যাড। তাহলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ সবসময় আসবে লিঙ্কিং ভার্বের পরে, এটা সবসময় মাথায় রাখবে। তাহলে এই কোয়েশ্চেনে আমরা দেখতে পাচ্ছি অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ সি ইজ ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ লিঙ্কিং ভার্ব বি ভার্ব ইজ এর পরে বসেছে, সো অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, স্পট দ্য এরর। কোন পার্টে ভুল রয়েছে? হি ইনসিস্টেড টু হেল্প মি উইথ দ্য ওয়ার্ক। অপশন ইনসিস্টেড, টু, হেল্প, ওয়ার্ক। তাহলে ভুল কোথায় রয়েছে? দেখো, যখন আমরা ইনসিস্ট বসাবো তখন ইনসিস্ট এই ভার্বটার পরে যে স্ট্রাকচারটা হবে, মূলত ইনসিস্টের পরে সবসময় দ্যাট প্লাস ক্লজ হবে, না হলে ইনসিস্টের পরে অন হবে আর জেরান্ড হবে বা নাউন হবে, বা ইনসিস্টের পরে অন বসিয়ে পজেসিভ প্লাস জেরান্ড বসাতে পারি। এই রুলগুলো ফলো করবে ইনসিস্ট। তাহলে এই তিনটের মধ্যে যদি কিছু ফলো করে না থাকে তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। আর ইনসিস্টের পরে কখনোই কিন্তু আফটার হবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইনসিস্টেড টু, তাহলে এটা ভুল হয়েছে। ইনসিস্টের পরে হয় দ্যাট হতো তারপরে ক্লজ হতো, নইলে অন যদি থাকতো জিরান্ড বা নাউন, বা অনের পরে পজেসিভ থাকতো তারপরে জিরান্ড থাকতো। তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যেত হি ইনসিস্টেড অন হেল্পিং মি, এটা হতো রাইট অ্যান্সার। তাহলে এক্ষেত্রে ভুল রয়েছে, টুটা হবে না, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, চুজ দ্য কারেক্ট ইউজ অফ অ্যাডজেক্টিভ অর্ডার। অ্যাডজেক্টিভ অর্ডারের কারেক্ট ইউজ কোথায় হয়েছে, কোন সেন্টেন্সটাতে? শি বট আ সিল্ক বিউটিফুল রেড স্কার্ফ, শি বট আ রেড সিল্ক বিউটিফুল স্কার্ফ, শি বট আ বিউটিফুল রেড সিল্ক স্কার্ফ, শি বট আ রেড বিউটিফুল সিল্ক স্কার্ফ। তাহলে অ্যাডজেক্টিভের প্রপার অর্ডার মেনটেন হয়েছে কোন সেন্টেন্সটাতে? দেখো, অ্যাডজেক্টিভের ইউজের একটা অর্ডার রয়েছে, সেই অর্ডারটা কি? এখানে দেখো, প্রথমে হবে ডিটারমাইনার, যেমন এ অ্যান্ড দ্য, মাই, দিস, এগুলো। তারপরে আসবে কোয়ান্টিটি বা নাম্বার, টু, মেনি, সেভারাল, ফিউ, এগুলো। তারপরে হবে ওপিনিয়ন, যেমন বিউটিফুল, লাভলি, গুড, এই সমস্ত। তারপরে আসবে সাইজ, বিগ, স্মল। তারপরে এজ, ইয়াং, ওল্ড, এই সমস্ত। তারপরে শেপ, যেমন রাউন্ড, স্কোয়ার, লং, এগুলো। তারপরে কালার, তারপরে অরিজিন, যেমন ফ্রেঞ্চ, আমেরিকান, ইন্ডিয়ান। তারপরে আসবে ম্যাটেরিয়াল, উড, উডেন, প্লাস্টিক, সিল্ক, মেটাল। তারপরে আসবে পারপাস, যেমন কুকিং, স্লিপিং, এগুলো। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কারেক্ট অর্ডার। সবসময় এই 10টা অর্ডার মনে রাখবে। এই অর্ডারগুলো মনে রাখার জন্য একটা নেমোনাক বলে দিচ্ছি খুব সহজে। দেখো, এটা মাথায় রাখবে যে এর একটা শর্টেস্ট ফর্ম তৈরি করতে হবে এবং সেই ফর্মটা দিয়ে তোমরা সহজেই যাতে এটা মনে রাখতে পারো নিজের মতো করে। কথাটা এভাবে মনে রাখার চেষ্টা করবে, ডোন্ট কোয়েশ্চেন ওভারলি স্পেসিফিক অ্যাডজেক্টিভ স্ট্রাকচার কনসার্নিং অর্ডার, ম্যাটেরিয়াল, পারপাস। দেখো, প্রথমের প্রত্যেকটা
ওয়ার্ডের প্রথম লেটারটা নেবে, তারপরে এটা ফর্ম করে দেবে ডকিউসাসকম, DQOSASCOMP। দেখো DQOSASCOMP। Don't question overly specific adjective structure concerning order, materials, purpose। এই লাইনটা মাথায় রাখবে, দিলে প্রথমের লেটারগুলো একসাথে করে দিলেই যেটা হবে সেটাই অ্যাডজেক্টিভের ওই স্ট্রাকচারগুলোর 10টা তুমি সহজেই মনে রাখতে পারবে। খুবই হেল্পফুল, আশা করি এটা করলে আর তোমরা স্ট্রাকচারটা ভুল করবে না। আর এই অ্যাডজেক্টিভ যখন ইউজ করবে কখনো কমা ইউজ করবে না এগুলোর মাঝে। শুধুমাত্র একই টাইপের যদি অ্যাডজেক্টিভ হয়, মানে কোনো অর্ডারের অ্যাডজেক্টিভগুলো যদি পরপর থাকে একই অর্ডার বেসড, তখন সেগুলোর মাঝে কমা ইউজ করবে, কিন্তু আদারওয়াইজ সেগুলোর মাঝে কমা ইউজ হবে না। মানে সেম ক্যাটাগরিগুলোতে কমা ইউজ করবে, আদারওয়াইজ ওগুলোতে কখনো কমা ইউজ করবে না। এছাড়াও পারপাস অ্যাডজেক্টিভ মূলত নাউন ইউজ করে হয়, নাউনটাকেই অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়। এই যে রানিং শুজ, স্লিপিং ব্যাগ, এই সমস্ত স্লিপ প্লাস আইএনজি স্লিপিং নাউন ইউজ হয়েছে, এটা এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। কারণ সমস্ত সেন্টেন্সে তোমরা এই প্রপার 10টা অ্যাডজেক্টিভ তো আর পাবে না অর্ডার অনুযায়ী সাজানোর জন্য, তখন এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে দেখো প্রথমে কি ছিল, ডিটারমাইনার, তারপরে ছিল কোয়ান্টিটি, তারপরে ছিল ওপিনিয়ন, তারপরে সাইজ, তারপরে এজ, তারপরে শেপ, তারপরে কালার, তারপরে অরিজিন, তারপরে ম্যাটেরিয়াল, তারপরে পারপাস। তাহলে সেদিক থেকে বিচার করলে she bought, সে কিনেছে, আর সিল্ক ডিটারমাইনার, প্রত্যেকটাতেই ডিটারমাইনার রয়েছে। তাহলে আমাদেরকে নেক্সটটাই যেতে হবে কোয়ান্টিটি, এখানে আলাদা করে আর কোয়ান্টিটির কোনো দরকার পড়েনি। তারপরে থাকছে ওপিনিয়ন, দেখো ওপিনিয়ন বাকি তিনটেতে নেই, দুটোতে কালার চলে এসেছে, একটাতে ম্যাটেরিয়াল চলে এসেছে। তাহলে ওপিনিয়ন রয়েছে বিউটিফুলে, তাহলে অলরেডি আমরা একটা পেয়ে গিয়েছি, কারণ কালার তো অনেক পরে ছিল, তাই না? তারপরে এসেছে কালার, তাহলে সেই হিসেবে আমরা প্রথমে পেলাম ডিটারমাইনার, ওপিনিয়ন, তারপর এসেছে কালার, তারপরে দেখো সিল্ক মানে ম্যাটেরিয়াল, তাই তো? কিন্তু বাকি তিনটেতে সেটা দেখা যাচ্ছে না, তাহলে এখানে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। শি বট আ বিউটিফুল রেড সিল্ক স্কার্ফ। সবসময় এই 10টা অর্ডার মাথায় রাখবে সেই নিমোনাকটা ইউজ করে। আশা করি তোমাদের সবারই খুবই হেল্প হবে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ সেন্টেন্স ইউজেস আ পার্টিসিপল অ্যাডজেক্টিভ? নিচের কোন সেন্টেন্সটাতে পার্টিসিপল অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে? দ্য বোর্ড স্টুডেন্টস লেফট দ্য রুম, দ্য বোরিং স্টুডেন্টস লেফট দ্য রুম, দ্য স্টুডেন্টস বোর্ড লেফট দ্য রুম, দ্য স্টুডেন্ট ইজ বোর্ড। তাহলে কোন সেন্টেন্সটাতে পার্টিসিপল অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে এটা বলতে হবে। দেখো এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে দ্য বোর্ড স্টুডেন্টস লেফট দ্য রুম। কারণ বোরিংটা যদিও প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু বোরিং ডেসক্রাইবস দ্য থিং কজিং বোরডম। যেমন দেখো দ্য টিচার ইজ বোরিং মানে শি কজেস বোরডম, কিন্তু আমরা যখন বলবো দ্য স্টুডেন্টস আর বোর্ড মানে দে ফিল বোর্ড। তাই বোর্ডটা তখনই ইউজ করব যখন এটা ডেসক্রাইব করবে দ্য পারসন হু ফিলস বোর্ড। আর বোরিংটা স্পেশালি থিং এর ক্ষেত্রে হয়, বা যখন কজিং বোরডম এই ধরনের কিছু বোঝাবে তখন আমরা বোরিংটা ইউজ করব। তাহলে এক্ষেত্রে কিন্তু স্টুডেন্টসরা নট কজিং দ্য বোরডম, they feel bored, so option A will be the right answer. Next question, choose the correct sentence. She was accused for stealing the money, she was accused of stealing the money, she was accused by stealing the money, she was accused with stealing the money. দেখো প্রত্যেকটাতেই অ্যাকিউজড বসেছে। অ্যাকিউজ ভার্বটা সবসময় যে প্রিপোজিশন দিয়ে ফলো হবে সেটা হচ্ছে অফ। কোনো অ্যাকশন বা কোনো রং ডুইং যখন বোঝাবে তখন সবসময় কিন্তু তারপরে অফ হবে। যেমন সেক্ষেত্রে স্ট্রাকচার হবে অ্যাকিউজের পরে সামওয়ান, কোনো পারসন, তারপরে অফ, তারপরে নাউন বা ভার্ব প্লাস আইএনজি। হোয়েন ইউজেস ইন প্যাসিভ ভয়েস মানে প্যাসিভ স্ট্রাকচারটা হবে প্রথমে বি, তারপরে অ্যাকিউজ, তারপরে অফ, তারপরে নাউন বা ভার্ব প্লাস আইএনজি। তাহলে অ্যাক্টিভের স্ট্রাকচার এটা, প্যাসিভের স্ট্রাকচার এটা। সবসময় প্রিপোজিশন অফ বসবে অ্যাকিউজের পরে এবং তারপরে নাউন বা ভার্ব প্লাস আইএনজি, এবং তার আগে প্যাসিভের ক্ষেত্রে বসবে বি ভার্ব। তাহলে এক্ষেত্রে আমরা সব জায়গায় ওয়াজ দেখতে পাচ্ছি, এটা প্যাসিভ। তাহলে প্যাসিভের পরে অ্যাকিউজড আছে, অফ আছে, এবং অফের পরে দেখো স্টিলিং আছে, ভার্ব প্লাস আইএনজি আছে। তাহলে বলেছিলাম অফ, তারপরে নাউন বা ভার্ব প্লাস আইএনজি বসবে। তাহলে এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। অ্যাকিউজড,
of stealing the money. Option B. Next question. Select the correct prepositional phrase. She is indifferent about politics. She is indifferent for politics. She is indifferent to politics. She is indifferent with politics. Prepositional phrase কারেক্টলি ইউজ হয়েছে কোন সেন্টেন্সে? দেখো, ইনডিফারেন্ট একটা অ্যাডজেক্টিভ এবং এটার পরে প্রায় সমস্ত জায়গাতে টু হয়ে থাকে। সি ইজ ইনডিফারেন্ট টু প্রেইজ অর ক্রিটিসিজম, তাহলে প্রিপোজিশন টু কমনলি ফলোজ ইনডিফারেন্ট। স্ট্রাকচারটা হবে ইনডিফারেন্ট, তারপরে টু, তারপরে নাউন বসতে পারে বা জেরান্ট বা ক্লজ, যে কোনো একটা বসতে পারে। তাহলে এক্ষেত্রে দেখবো অপশন সি তে ইনডিফারেন্টের পরে টু রয়েছে। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ সেন্টেন্স ইউজেস দ্য কারেক্ট প্রিপোজিশন উইথ ইন্টারফেয়ার? ইন্টারফেয়ারের সাথে কারেক্ট প্রিপোজিশন কোনটা বসেছে? হি ইন্টারফেয়ার্ড অন দ্য প্রসেস, হি ইন্টারফেয়ার্ড in the process, he interfered by the process, he interfered with the process. দেখো, ইন্টারফেয়ারের সাথে উইথ বসে আর কখনো কখনো ইন বসে, বেসিক্যালি সব জায়গাতে উইথ বসে। তো ইন্টারফেয়ারের সাথে যখন ডিসরাপ্টিং অ্যান অ্যাক্টিভিটি অর প্রসেস এই ধরনের কিছু বোঝাবে তখন আমরা উইথ বসাবো। আর মিডলিং ইন আ সিচুয়েশন অর রিলেশনশিপ এরকম কোনো কিছু ইন্ডিকেট করতে আমরা ইন বসাবো। যেমন শি শুডন্ট ইন্টারফেয়ার ইন দেয়ার ম্যারেজ, এক্ষেত্রে ইন। আর দেখো, দ্য রেইন ইন্টারফার্ড উইথ দ্য গেম, তাহলে অ্যাক্টিভিটি অর প্রসেস এক্ষেত্রে হলে আমরা উইথ বসাবো। তাহলে এখানে আমরা প্রসেস বলেছি, তার মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে উইথ হবে। তাহলে অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার, ইন্টারফার্ড উইথ দ্য প্রসেস। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য গ্রামাটিক্যালি কারেক্ট ইউজ। শি ইজ ক্যাপাবল অফ হ্যান্ডেল প্রেশার, শি ইজ ক্যাপাবল ফর হ্যান্ডলিং প্রেশার, শি ইজ ক্যাপাবল to handle pressure, she is capable of handling pressure. তাহলে দেখো, is capable, এই যে ক্যাপাবল ওয়ার্ডটা দ্বারা সব জায়গাতে অপশনগুলো দেখতে পাচ্ছি। দেখো, ক্যাপাবল অফ এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেটার মানে সামওয়ান অর সামথিং হ্যাজ দ্য এবিলিটি, তাই তো? এবং এটা কমনলি ফলো করে কাকে? নাউন, এবং এটার পরে জেনারেলি বসে নাউন বা প্রোনাউন বা জেরান্ট। মানে ক্যাপাবল অফ ফলোড বাই আ থিং মানে নাউন, বা অ্যাকশন যেটা জেরান্ট আকারে বসবে, প্রোনাউনও হতে পারে। স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস বি, অ্যামিজ আর ওয়াজ ওয়ার যে কোনো একটা, ক্যাপাবল অফ, তারপরে নাউন বা জেরান্ট, এরকম হবে। তাহলে ক্যাপাবলের পরে অফ থাকবে, এটা একটা ফ্রেজ করবে, এবং এর পরে সবসময় নাউন বা জেরান্ট থাকবে। ক্যাপাবলের পরে কখনোই কিন্তু টু থাকবে না, বা ক্যাপাবলের পরে কখনো ফরও হবে না, সবসময় ক্যাপাবলের পরে অফ হবে। তাহলে এক্ষেত্রে ফরও হবে না, টুও হবে না, আমরা পেয়ে গেলাম। অফ দুটোতে রয়েছে, কিন্তু অফের পরে আমরা দেখেছিলাম নাউন বা প্রোনাউন বা জেরান্ট। তাহলে দেখো, এক্ষেত্রে অফ হ্যান্ডেল প্রেশার না, এখানে আছে জেরান্ট, হ্যান্ডলিং, ভার্ব প্লাস আইএনজি। তাহলে অপশন ডি এক্ষেত্রে হয়ে যাবে রাইট অ্যান্সার। She is capable of handling pressure. Next question, identify the incorrect use of a preposition. We rely on our instincts. He is proficient in French. She congratulated him with his success. They apologized for being late. কোনটা ঠিক? দেখো, এখানে কংগ্রাচুলেটেড রয়েছে, তাই কংগ্রাচুলেটেড হিম ফর হিজ সাকসেস দিয়ে দিয়েছে, কিন্তু ফর হবে না, কংগ্রাচুলেশনের জন্য সব সময় থাকে অন। কংগ্রাচুলেটেড হিম অন হিজ সাকসেস হতো, ইনকারেক্ট বলেছে, তাহলে এটা হচ্ছে ইনকারেক্ট, কারণ বাকি তিনটে ঠিক রয়েছে। অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, মানে এটাই হচ্ছে ইনকারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, সিলেক্ট দ্য কারেক্ট ভার্ব ইউজেজ উইথ প্রেফার। প্রেফারের সাথে কোনটা যাবে? I prefer reading than watching TV. I prefer to read than watch TV. I prefer reading to watching TV. I prefer reading over watching TV. তাহলে প্রেফারের সাথে সঠিক কোনটা? দেখো, প্রেফারের স্ট্রাকচারে প্রেফারের পরে নাউন বসতে পারে, তারপরে টু, তারপরে নাউন, বা যদি ভার্ব প্লাস আইএনজি বসে তারপরে টু, আবার ভার্ব প্লাস আইএনজি। আর যদি প্রেফারের পরে টু আর বেস ভার্ব বসে তাহলেও সেটা চলবে, বা
প্রেফারের পরে ভার্ব প্লাস আইএনজি। উদাহরণ দেওয়া আছে দেখো, আই প্রেফার টু স্টে হোম, আই প্রেফার স্টেইং হোম। কিন্তু ভার্ব প্লাস আইএনজি থাকলে টু দিয়ে আবার ওটা রিপিট হবে, নাউন থাকলেও সেম জিনিস হবে। কিন্তু কখনোই আই প্রেফার টি দেন কফি এরকম হবে না। প্রেফারের পরে যদি নাউন থাকে তাহলে টু বসবে, তারপরে আবার একটা নাউন। এবং প্রেফার টু ওয়াক দেন ড্রাইভ এরকমও হবে না, সেক্ষেত্রে সেটা হবে প্রেফার ওয়াকিং টু ড্রাইভিং, মানে ভার্ব প্লাস আইএনজি হবে দেন টু ভার্ব প্লাস আইএনজি, এরকম কখনো হয় না প্রেফার্স টু ওয়াক দেন ড্রাইভ। বা দে প্রেফার রিড টু রাইড এরকমও হয় না, ভার্ব আসে না। যদি হয় এটাকে নাউন করতে হবে বা আইএনজি করতে হবে, তাহলে রিডিং টু রাইটিং এরকম হবে। তাহলে সেদিক থেকে বিচার করলে আই প্রেফার রিডিং টু ওয়াচিং টিভি, অপশন সি হয়ে যাচ্ছে তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার। Next question, identify the sentence with incorrect verb form. She avoided speaking in public. I considered to apply for the role. He denied stealing the money. They suggested postponing the event. Incorrect verb form বলেছে, এক্ষেত্রে হবে I considered to apply for the role, কারণ consider এর পরে সব সময় কিন্তু gerund বসে, infinitive বসে না। দেখো টু বসেছে, টু বসবে না, সব সময় জিরান্ড বসতো, কনসিডার্ড অ্যাপ্লাইং হতো, এটাই হচ্ছে ইনকারেক্ট। বাদ বাকিগুলোতে ঠিক রয়েছে, অপশন বি হবে রাইট অ্যান্সার। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইউজেস দ্য কজেটিভ ফর্ম কারেক্টলি? কজেটিভ ভার্ব ফর্মটা কারেক্টলি বা স্ট্রাকচারটা কারেক্টলি কোথায় অ্যাপ্লাই হয়েছে? আই গট মাই কার টু রিপেয়ার, আই মেড মাই কার রিপেয়ার্ড, আই গট মাই কার রিপেয়ার্ড, আই হ্যাভ মাই কার টু বি রিপেয়ার্ড। দেখো কজেটিভ ভার্ব মূলত হয় মেক, হ্যাভ, গেট, লেট, হেল্প, এগুলো মূলত কজেটিভ ভার্ব। এই ভার্বগুলোর যে ইউজ অ্যাক্টিভ ভয়েসে দেখো মেকের পরে কি হবে? পারসন, তারপরে বেস ভার্ব। প্যাসিভে এটা সাধারণত ইউজ হয় না, কোনো ফোর্স বা কোনো কিছু করতে বাধ্য করছে এমন হলে এটা হয়। হ্যাভের ক্ষেত্রে হ্যাভের পরে পারসন আর বেস ভার্ব, এবং প্যাসিভ ফর্মে হ্যাভের পরে থিং আর পাস্ট পার্টিসিপল এটা বসে। অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে গেটের পরে গেট প্লাস পারসন প্লাস টু প্লাস বেস ভার্ব হয়, এবং প্যাসিভে গেটের পরে থিং প্লাস পাস্ট পার্টিসিপল। লেটের পরে লেট প্লাস পারসন প্লাস বেস ভার্ব হয়, এর প্যাসিভ হয় না, আর এটা অ্যালাউ অর্থে। হেল্পের সাথে পারসন প্লাস ভার্ব বা টু প্লাস ভার্ব, এর প্যাসিভ হয় না, এটা সাধারণত কোনো কিছু অ্যাসিস্টের ক্ষেত্রে বোঝানো হয়। তাহলে এক্ষেত্রে আমরা মেক, গট আর হ্যাভ পেয়েছি। তাহলে মেকে দেখো মেক অবজেক্ট প্লাস বেস ভার্ব হচ্ছে, হ্যাবে হ্যাভ অবজেক্ট প্লাস বেস ভার্ব হচ্ছে, আর হ্যাভের প্যাসিভের ক্ষেত্রে সাবজেক্ট হ্যাভ অবজেক্ট আর পাস্ট পার্টিসিপল হবে, আর গেটের ক্ষেত্রে সাবজেক্ট গেট অবজেক্ট পাস্ট পার্টিসিপল, আর অ্যাক্টিভে গেট অবজেক্ট টু প্লাস বেস ভার্ব। তাহলে মেক অবজেক্ট আর বেস ভার্ব হতো, কিন্তু এখানে রিপেয়ার্ড আছে, তাহলে এটা হবে না। হ্যাভের রুলটাও ফলো করেনি, তাহলে এটা হবে না। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, আই গট মাই কার রিপেয়ার্ড। এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য কারেক্ট ভার্ব প্যাটার্ন। শি লেট মি টু ড্রাইভ হার কার, শি লেট মি ড্রাইভিং হার কার, শি লেটস মি ড্রাইভ হার কার, শি লেট মি ড্রোভ হার কার, কোনটা কারেক্ট? দেখো লেট ইজ অলওয়েজ ফলোড বাই বেয়ার ইনফিনিটিভ, সবসময় বেয়ার ইনফিনিটিভ দিয়ে লেটটা ফলো হবে। লেটের পরে অবজেক্ট থাকবে, বেস ভার্ব থাকবে, তাহলে সেক্ষেত্রে বিচার করলে শি লেটস মি ড্রাইভ হার কার, কারণ বাকিগুলো হবে না। অপশন সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। I had better to live now, I had better living now, I had better live now, I had better lives now, কোনটা কারেক্ট সেন্টেন্স? দেখো এখানেও কিন্তু বেয়ার ইনফিনিটিভের প্রয়োগ হবে, কারণ হ্যাড বেটার রয়েছে। এই হ্যাড বেটার সবসময় কোনো স্ট্রং অ্যাডভাইস বা ওয়ার্নিং এর ক্ষেত্রে হয়, আর এই হ্যাড বেটার ফ্রেজটা সবসময় বেয়ার ইনফিনিটিভ ফলো করবে, মানে সাবজেক্ট থাকবে, হ্যাড বেটার থাকবে, তারপরে বেয়ার ইনফিনিটিভ থাকবে, মানে টু থাকবে না, ভার্বের আগে হ্যাড বেটারের পরে টু থাকবে না। এবং বেয়ার ইনফিনিটিভ ইউজের রুলগুলো হলো আফটার মোডাল ভার্বস বা লেট, মেক, হ্যাভ এই ধরনের পজিটিভ ভার্বগুলোর পরেও বেয়ার ইনফিনিটিভ হয়। যেমন শি ক্যান সুইম, দেখো এখানে টু বসবে না। বেয়ার ইনফিনিটিভ মানে কি? টু ছাড়া ভার্ব ফর্ম হবে। কমন ইনফিনিটিভে বা জেনারেল ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, আর বেয়ার ইনফিনিটিভে যেখানে টু থাকবে না। তাহলে বেয়ার ইনফিনিটিভ মোডালের পরে হয়,
লেট, মেক, হ্যাভ এই কজেটিভ ভার্বগুলোর পরে হয়। এছাড়াও হ্যাড বেটার, উড রাদার, সুনার এই সমস্ত ফ্রেজের পরে হবে। এছাড়াও ডু, ডাজ, ডিড এই সমস্ত কিছু কোয়েশ্চেন আকারে বা নেগেটিভ সেন্সে থাকলে তারপরে হবে। এছাড়াও হেল্পের পরে, হেল্পের পরে বেয়ার ইনফিনিটিভও হয়, আবার অবজেক্ট বসিয়ে ফুল ইনফিনিটিভও হয়। তাহলে যখন বেস ফর্ম অফ দ্য ভার্ব টু ছাড়া বসছে সেটাই হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, এবং এগুলো হচ্ছে বেয়ার ইনফিনিটিভ ইউজের রুল। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি হ্যাড বেটার বসেছে, হ্যাড বেটারের পরে বেয়ার ইনফিনিটিভ হবে, তাহলে টু তো হবে না, তাহলে বেয়ার ইনফিনিটিভ মানে বেস ফর্ম অফ দ্য ভার্ব, তাহলে এক্ষেত্রে হবে লিভ, লিভসও হবে না। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে আই হ্যাড বেটার লিভ নাও, অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? তো আশা করি এই ক্লাসে যতগুলো কোয়েশ্চেন আলোচনা করলাম এবং তার সাথে এক্সপ্লেন করে দিয়েছি সবকিছু, এগুলো সবই খুব হেল্পফুল হবে তোমাদের কাছে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা হাইপ করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে এর পরবর্তী ক্লাসে।